কথা বলছেন, তাদের কাছে এই প্রশ্নগুলি আমি ছুড়ে দিচ্ছি। আমি আপামর জনসাধারণের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তায় পৌঁছাতে চাই যে ভারতীয় জনতা পার্টি চায় কনস্ট্রাকটিভ এবং পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে এই ত্রিপুরা রাজ্যে যে সরকার পরিচালিত হচ্ছে এবং আগামী দিন ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনগুলি সকলের মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই সরকার এবং সংগঠন কাজ করবে। এটাই আমাদের মূল কাম্য, এটাই আমাদের মূল লক্ষ্য। বিষয় নিশ্চয়ই আমাদের সামনে লোকসভা নির্বাচন রয়েছে। আমরা বুথ সশক্তিকরণ, আমাদের বুথ যা রয়েছে বুথ সশক্তিকরণের কাজ এবং পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠনের যে রূপরেখা রয়েছে সেই রূপরেখার মাধ্যমে যেখানে যেখানে আমাদের গলতি আছে সেগুলিকে রেকটিফাই করা এবং সেগুলিকে পুনর্নির্মাণ করা, তার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। তো যে রিপোর্ট, যেটা আমাদের ইন্টারনাল বিষয়, যেখানে যেখানে আমাদের সাংগঠনিক আমাদের কেন আমরা কিছুটা আমরা ভোট কম পেয়েছি, কেন বেশি পেয়েছি, সেগুলি পুনর্বিশ্লেষণের জন্য আমরা আমাদের অফিস বেয়ার আর কোর কমিটি সেগুলি পর্যালোচনা চলছে। তবুও আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, আপনার জ্ঞাতার্থে আমরা বলছি যে কোথাও কোথাও আমাদের সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই রয়েছে, যে কারণে আজকে আমাদের অনেক জায়গায় আমাদের যে নির্ধারিত সিট, নির্ধারিত আসন, সেখানে আমরা জিততে পারিনি বা আমরা করতে পারিনি। তো সেই ব্যাপারে আমাদের সাংগঠনিক বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ চলছে। কোনো কোনো জায়গায় যদি আমাদের সেগুলি আমাদের রেকটিফিকেশন দরকার, সেখানে আমরা আমাদের কোর কমিটি এবং অফিস বেয়ারার মিলে আমরা তার নির্ণয়। তার প্রক্রিয়া চলছে। আমাদের নির্বাচনের পর আমাদের এই শুভ নববর্ষে আপনাদের সঙ্গে একটু আলাপচারিতা করব, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বিগত কয়েকদিন ধরে দেখছি যারা এই ত্রিপুরা রাজ্যে 2018-র আগে শাসক ক্ষমতায় ছিল, 2018-তে যারা বিরোধী দল ছিল, বর্তমানে যারা বিরোধীর তকমা পর্যন্ত হারিয়েছে, যারা এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস কায়েম করে তাদের ক্ষমতায় ধরে রেখেছিল, আজকে তারা হঠাৎ করে প্রেস মিট করছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চলে যাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক হিংসা এবং নির্বাচনোত্তর সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে 2018-তে প্রতিষ্ঠার পর আমরা গর্ব করে বলতে পারি যে এই রাজ্যে রাজনৈতিক হিংসা, এই রাজ্যের রাজনৈতিক খুন একটাও সংগঠিত হয়নি। ত্রিপুরা রাজ্যের 2023-এর একটা ঐতিহাসিক নির্বাচন আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ উপলব্ধি করতে পেরেছে। কেউ কোথাও কোনো প্রশ্ন, কোনো বিরোধী দল নির্বাচনকে নিয়ে একটি প্রশ্ন রাখতে পারেনি। এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের দাম্ভিকের বিষয়। বিগত দিনগুলি আমরা নির্বাচনে দেখেছি, আর এইবার ত্রিপুরা রাজ্যের মানুষ 2023-এর নির্বাচন, সেটা কি হতে পারে গণতন্ত্র, সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ এইবার স্বচক্ষে দেখেছে। আমি প্রশ্ন রাখতে চাই, নির্বাচন উত্তর সন্ত্রাস নিয়ে তারা বড় বড় ঠান্ডা করে বলে বড় বড় কথা বলছেন। আমি প্রশ্ন রাখতে চাই, 78 সিপিএম সরকার প্রথম প্রতিষ্ঠার পর আগরতলাতে জোড়া খুন হয়েছিল, শঙ্কর এবং জয়ন্ত, কাদের আঙ্গুলি হলনে সেটা হয়েছিল? আজকে ত্রিপুরার মানুষ জানতে চায় নির্বাচন উত্তর সন্ত্রাস কাকে বলে। খুয়াইতে প্রধান হত্যা হয়েছিল, বিশালগড়ে সিপিএম এর নেতা গৌতম দত্ত হত্যা হয়েছিল, 83 সনে পরিমল সাহা বিশালগড়ে হত্যা হয়েছিল, 87-এ উদয়পুরের পান্নালাল দত্ত উনি নিহত হয়েছেন, হত্যা হয়েছেন, মার্ডার হয়েছে। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, এই কমিউনিস্টরা আর এইবার 2023-এর বিধানসভা নির্বাচনে
কাদের সঙ্গে আঘাত করেছেন? যারা 1988 সাল থেকে 93 পর্যন্ত এই রাজ্যে কংগ্রেস ছিল। আর ওই কংগ্রেসের সময়, এই কংগ্রেসের শাসনকালে জোট পিরিয়ডের যে ঘটনাবলী, এই ঘটনাবলী জনসমক্ষে এনে কমিউনিস্টরা 25 বছর কুল করতাল বাজিয়ে ওই কংগ্রেসের ওই কালো শাসনের কালো দিন 88 থেকে 93 পর্যন্ত ওই কালো দিনগুলি মানুষকে বুঝিয়ে সুঝিয়ে তারা এই কমিউনিস্টরা শাসন ক্ষমতায় ছিল। আজকে কমিউনিস্টের এমন অবস্থা হয়েছে, এমন বেহাল অবস্থা হয়েছে, ওই তাদের সঙ্গে জোট করে এবার নির্বাচনে 2023-এর বিধানসভা নির্বাচন তারা সংগঠিত করেছে। 88 থেকে 93 অনেক ঘটনা রয়েছে, সেগুলি আমি সময়ের জন্য আমি সেগুলি উল্লেখ করছি না। কয়েকটা ঘটনা, সিমলার অরুণ দেব, তারা হয়তো ভুলে গেছে এই কমিউনিস্টরা। অরুণ দেব সিমলাতে, আনন্দমোহন রোজা, বীরচন্দ্রতে গণহত্যা, সেই 88 থেকে 93 পর্যন্ত যে হত্যা হয়েছে, আজকে ওই কমিউনিস্টরা ওই তাদের সঙ্গে জোট করে বিজেপিকে রোকার জন্য 2023-এর বিধানসভা নির্বাচন তারা সংগঠিত করেছে। আজকে তারা বড় বড় কথা বলছে, নির্বাচনোত্তর সন্ত্রাস। আজকে প্রশ্ন রাখতে চাই, 93 থেকে 2018 সাল পর্যন্ত আমার কাছে অনেক লিস্ট রয়েছে, আমি সেগুলি পরে আপনাদের সময় নষ্ট করছি না, শুধু কয়েকটা নাম আমি বলছি। 94-এ সুজিত গোস্বামী মোহনপুর, দীপক রায় কংগ্রেসের মনুবাজারে 94-এ অনিল জনপতি কংগ্রেসের, হারাধন দেবনাথ মোহনপুর, মলিন দেববর্মা মোহনপুর। তাদের সময়ে তাদেরই স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা হত্যা হয়েছে, বিধায়ক মধুসূদন সাহা হত্যা হয়েছে, সুখরাম দেববর্মা 2005 সালে সদরের এসডিএম ছিলেন, তাকে ওনার চেম্বারের সামনে হত্যা করা হয়েছে। 2003-এ দীপক বিশ্বাস ব্লক কংগ্রেসের যিনি ছিলেন খয়েরপুরে, খগেন্দ্র দেবনাথ, কুয়াইয়ের দীপঙ্কর নাথ শর্মা কংগ্রেস কর্মী, আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির যিনি প্রথম শহীদ ত্রিপুরার যে শ্যামহরি শর্মা, উনাকে নৃশংসভাবে হত্যা করেছে। যুব কংগ্রেসের দেবল দত্ত, মন্টু দাস থেকে শুরু করে অনেক নেতা এই তাদেরকে হত্যা হতে হয়েছিল। 10 সালে নীলিমা দেববর্মা এডিসি ভিলেজ কমিটিতে যিনি ক্যান্ডিডেট ছিলেন, তাকে হত্যা করেছে। আজকে তারা বড় বড় কথা বলছেন নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে। আজকে তাদের লজ্জা থাকা দরকার। আজকে 2018 নির্বাচনের আগে 2016 থেকে 2017 পর্যন্ত ভারতীয় জনতা পার্টির 11 জন কার্যকর্তাকে এই কমিউনিস্টের ঘাতক বাহিনীরা নিহত করেছে। চানমোহন ত্রিপুরা, নিশিকান্ত চাকমা, বীরলাল সরকার থেকে শুরু করে আমাদের 11 জন কার্যকর্তাকে শহীদ হতে হয়েছিল। শয়ে শয়ে কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা করেছিল। সেগুলি মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে গেছে? নিশ্চয়ই ভুলে যায়নি। আজকে তারা ঘরে ঘরে বসে বড় বড় কথা বলছেন। আজকে 93 থেকে 2018 পর্যন্ত তৈদু গণহত্যা, মিদিদরা গণহত্যা, পঞ্চবটী গণহত্যা, অমরপুরের গণহত্যা, কল্যাণপুরের গণহত্যা, জারুল বাজারের গণহত্যা। আজকে জানতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা হলফ করে বলতে পারি তার জবাব এই কমিউনিস্টরা দিতে পারবে না। এই সন্ত্রাসের উপর ভিত্তি করে তারা এই আজকে 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে কমিউনিস্টরা কথা বলার অধিকার নেই, অধিকার তারা হারিয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে, আজকে কুয়াইতে জীবন্ত বৃদ্ধাকে 50 বৃদ্ধাকে জীবন্ত দগ্ধ করে তারা এই নির্বাচনোত্তর সন্ত্রাস করেছিল। আমার কাছে তা তথ্য রয়েছে, এগুলি আমাদের বানানো কথা নয়। সেটা নির্বাচনের পর আজকে তার যে ঘটনা সংবাদপত্রে সেগুলি পরিস্ফুটিত হয়েছে। রাজ্য জুড়ে নির্বাচনোত্তর সন্ত্রাস, 98-এর ঘটনা, রাজ্য জুড়ে নির্বাচনোত্তর সন্ত্রাস, উন্মত্ত তাণ্ডব, বাড়ি ছাড়ছেন বিরোধীরা। এইটা আজকে বিভিন্ন সংবাদপত্র, সেটা আমাদের বানানো। 2003 সিপিএম এর নির্বাচনী গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, ধৃত প্রার্থীর এজেন্ট, দেহরক্ষী, আটক,
আটক ইলেকট্রিক ভোটিং মেশিন, তারা ভোটিং মেশিন পর্যন্ত নিয়ে তারা এই সন্ত্রাস করেছে, নির্বাচনোত্তর সন্ত্রাস। সেগুলি আমার কথা নয়, সেগুলি পেপার কাটিং। আপনারাই সেদিন এই নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে সেদিন বিভিন্ন পত্র পত্রিকায় এই 93 থেকে সমস্ত ঘটনার তথ্য আমাদের কাছে রয়েছে। আজকে তারা বাড়িতে বসে বসে ঠান্ডা করে বসে তারা প্রেস মিট করছেন, তাদের বলার অধিকার নেই। 16 তারিখে নির্বাচন সংগঠিত হওয়ার পর নির্বাচনের রেজাল্ট ঘোষণা পর্যন্ত বিভিন্ন জায়গায় এইভাবে এই যে খোয়াই সাব ডিভিশনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যার চেষ্টা করা, বিশাল করে এইভাবে হাত কেটে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদের উপর হামলা হুজ্জতি করে আমাদের তারা আবার আজকে বড় বড় কথা বলছেন। আমাদের এক কর্মী তার রাবার বাগান পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। আর স্বপ্ন কি ছিল যে আয়া পড়তাছি এই রোগে আক্রান্ত ছিল। আপনারা নিশ্চয়ই ভুলে যান না সাংবাদিক বন্ধুরা, যে আমাদের নির্বাচনের যেদিন রেজাল্ট ঘোষণা হয় তৎক্ষণাৎ আমাদের এই নির্বাচনী ফলার ঘোষণার পর আমাদের এই কুঞ্জবন এলাকার বিজেপির নেতা তাবরতর নেতা তপন ভৌমিককে নৃশংসভাবে হত্যা করেছে। সেই সময় অ্যাটেম্পট টু মার্ডার করেছে, তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। পরবর্তী সময়ে চিকিৎসাধীন জীবিত চিকিৎসার পর ওনার মৃত্যুবরণ করেছে। আজকে তারা বড় বড় কথা বলছেন নির্বাচনোত্তর সন্ত্রাস। আমি আপনার প্রশ্নের উত্তরটাতে আমি বলতে চাই যে তারা অভাব অভিযোগ এখন করতে পারে, কারণ এখন বিরোধী দলের যে তকমা সেইটাও পর্যন্ত 25 বছর, তার আগে 10 বছর টানা শাসন করেও এখন 2018-তে ক্ষমতাচ্যুত হওয়ার পর 2023-এ তারা বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। এখন ভারতীয় জনতা পার্টি কিভাবে জিতেছে তার বিশ্লেষণ করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়নি। আমরা কিভাবে সরকার গঠন করেছি এটা আমাদের মধ্যে আলোচনা হবে, উনাকে দায়িত্ব দেওয়া হয়নি যে উনি কিভাবে সরকার আমরা করেছি, মানুষ কাকে পছন্দ করে, কাকে ভোট দিয়েছে। তারা মানুষ নির্ণয় করেছে, মানুষ ভোট দিয়েছে। বিজেপি 39.7% ভোট পেয়েছে, লেফ্রন পেয়েছে 26.77%, কংগ্রেস পেয়েছে 7.80%, মথা পেয়েছে 18.97%, নোটাতে ভোট পড়েছে 1.32%। অর্থাৎ এই ধারে কাছেও নেই। তারা যদি মনে করে যে তাদের এই যে ভোট শেয়ারিং তারা যোগ করেও ভারতীয় জনতা পার্টির কাছাকাছি আসতে পারবে না। ভারতীয় জনতা পার্টি নিজের বল বুতে সেখানে মানুষ পছন্দ করেছে, মানুষ তাদেরকে এই যে কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সেটাকে মানুষ মেনে নেয়নি। তো ভারতীয় জনতা পার্টি যেভাবে জিতেছে তার বিশ্লেষণ কমিউনিস্ট কেন করছে সেটা আমার মাথায় ধরে না। থেকে শুরু করে সমস্ত মানুষ আজকে ভারতীয় জনতা পার্টি সরকারকে বেছে নিয়েছে। তাই 2023-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারকে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছে। আর আমরা তার নৈতিকতা স্বীকার করে আমাদের সরকার, এই রাষ্ট্রবাদী সরকার, এই রাজ্যের উন্নয়নের জন্য আমাদের যে সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট একের পর এক সুনির্দিষ্ট যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলি নিচ্ছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যদেরকে। আমি ধন্যবাদ জানাই আমাদের কার্যকর্তাদেরকে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই নতুন সরকারকে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করেছে। কাজেই আমরা চাই কনস্ট্রাকটিভ, আজকে পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সেটা আমাদের যাতে হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার চায়। জনজাতিদের কথা বলছে, বিগত দিনে দিল্লিতে তাদের বন্ধু সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, এই কমিউনিস্টের বন্ধু সরকার। ওই ত্রিপুরা থেকে তো কেউ পদ্মশ্রী পায়নি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 5 জন উপজাতি অংশের মানুষ আজকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। এই গত কিছুদিন আগে দেখেছেন আপনারা, স্বর্গীয় এমসি দেববর্মাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমাদের বিক্রম বাহাদুর জমাতিয়াকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই জনজাতিরা তো বিগত দিন এত বছর ধরে ত্রিপুরা রাজ্যে রয়েছে, কেন উপেক্ষিত ছিল?
আজকে ভারতীয় জনতা পার্টি সরকার, মোদীজির নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্টের মধ্যে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যাতে ত্রিপুরা উপেক্ষিত না হয় তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। যে নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জেলাতে আমরা নির্দেশ দিয়েছি যে একটিও যাতে নির্বাচনোত্তর সন্ত্রাস না হয় তার জন্য আমরা পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি আমরা প্রেস মিট করে আমরা আমাদের কর্মীদেরকে সংযত করেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে এখন পর্যন্ত একটিও রাজনৈতিক হিংসা, রাজনৈতিক খুন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়নি। আমরা ভুলে যাইনি, আমাদের কর্মীরা অনেক সংযত হয়ে এই তার মোকাবেলা করেছে। আমরা ভুলে যাইনি 16 তারিখ নির্বাচনের পর আর 2 তারিখ রেজাল্ট ঘোষণার পর মাঝখানটা যে পিরিয়ডটা, সেই সময় আমরা ভুলে যাইনি আমাদের কর্মীদের যারা ছেলেরা ছিল তাদের বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের বলেছে 2 তারিখের পর সাদা শাড়ি কিনে রাখবি। অনেককে গিয়ে ট্রেডিং দিয়েছে, আমরা আয়া পড়তাছি, লিস্ট তৈরি করেছে কাকে কোথায় কোন সময় মার্ডার করবে। এখন আমাদের ছেলেদের দোষ, আমাদের ছেলেরা সংযত হয়ে তার পরিস্থিতি মোকাবেলা করছে। তার জন্য আমাদের ধন্যবাদ জানাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, আমার কর্মীদের। আমি বুক ফুলিয়ে বলতে পারি তারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত নয়। আর যদি জড়িত থাকে স্পেসিফিক আমাদের কাছে কোনো বিরোধী দল আমাদের কাছে যদি কেউ বলে, আমরা তৎক্ষণাৎ তার ব্যবস্থা এবং আইনের, মাননীয় মুখ্যমন্ত্রী কালকেও আমার সঙ্গে কথা বলেছেন, যদি এরকম কোনো ইস্যু থাকে, স্পেসিফিক কোনো ইস্যু থাকে, আমরা তার জন্য আইনানুগ ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নেবে। আজকে জনজাতিদের নিয়ে কথা বলে 25টা বছর তারা, আর তার আগে 10 বছর রাজত্ব করেছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই রাজ্যের আমাদের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে ওরা ভুলে গেছে। ভারতীয় জনতা পার্টি আমরা আগরতলা যে বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে উৎসর্গ করেছি। 19 আগস্ট আমাদের মহারাজার জন্মদিন, সেটাকে সরকারিভাবে ঘোষণা করেছে। আমাদের মুখ্যমন্ত্রী গত কিছুদিন আগে আগরতলা যেখান থেকে স্টার্ট হয় 0 পয়েন্ট, সেই যে চমনি সেদিন অবহেলিত ছিল, সেই চমনিটাকে আমাদের মহারাজার নামে উৎসর্গ করেছে। ভারতীয় জনতা পার্টি আমাদের এই রাজ্যের যে আধুনিক রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে আমরা ভুলে যাইনি। আজকে জনজাতিদের নিয়ে ওনারা রাজনীতি করেছেন। ভারতীয় জনতা পার্টি এই TTADCর আসন সংখ্যা আপনারা জানেন 28টি, যাতে সেখানে 50টি আসন বৃদ্ধি করা হয় তার জন্য আমরা ক্যাবিনেট ডিসিশন করে পার্লামেন্টের অনুমোদনের জন্য আমরা সেটা পাঠিয়েছি। আজকে জনজাতি বিকাশের জন্য, জনজাতির ছেলে মেয়েদের শিক্ষার জন্য 18টি জনজাতি গোষ্ঠী এলাকায় 18টি আমাদের একলব্য বিদ্যালয় আমাদের কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছেন এই রাজ্যের জনজাতি গোষ্ঠীর জন্য। আজকে সেই 18টির মধ্যে 10টি একলব্য বিদ্যালয় অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, বাকি 8টি নির্মাণের কাজ চলছে। লেম্বুছড়ায় 10 একর জায়গার উপর উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য দ্রুততার সঙ্গে সেখানে কাজ চলছে। জনজাতি মেধাবী ছাত্রছাত্রীদের তাদের মেধাবৃত্তিতে এককালীন 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার জন্য আমাদের সরকার তা পদক্ষেপ ঘোষণা করেছে। যারা আমাদের জনজাতি সমাজপতি প্রতি মাসে তাদের 2000 টাকা করে ভাতা প্রদান করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমার কাছে অনেক তথ্য রয়েছে, একে একে যদি বলতে থাকি তাহলে অনেক সময় লাগবে। নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে গড়িয়া পুজো উপলক্ষেও আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি বিরোধী দল, যদিও এখন বিরোধী দল নয়, 2018-র পর 23 অব্দি যারা বিরোধী দল ছিল সেই CPIM তথা বামফ্রন্ট, যদিও সেই বামফ্রন্টের একটি শরিক দল জাতীয় দলের তকমা হারিয়েছে, তো সেই
বিরোধী দল যেটা ছিল সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট গত বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা রাজ্যে যখন মানুষের গণরায়ে 2023-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে কালিমালিপ্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, যারা মানুষের সঙ্গে কোনো সংযোগ যাদের নেই, মানুষের সেবায় যারা কোনোদিন নিয়োজিত নন, রাজ্যটাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে এবং ধারাবাহিকভাবে সেটা চলছে। সেই বিষয়টা আমাদের নজরে এসছে। গতকাল যে প্রেস মিট সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয় করেছেন, সেখানে তিনি বলেছিলেন যে 23-এর নির্বাচনের প্রেক্ষিত কি। আসলে সিপিএম ভালো করেই জানে 23-এর নির্বাচনের প্রেক্ষিত ওরা কিভাবে রচনা করেছিল। যেভাবে 18 নির্বাচনের প্রেক্ষিত ওরা রচনা করেছিল, রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে রক্তস্নাত একটা ইতিহাস তৈরি করার জন্য, সেই প্রেক্ষিত এবারও রচনা করেছিল, শুধু ঘোষণার বাকি ছিল। আমি সেই 18-র আগের দুটো বিষয় আপনাদের মাধ্যমে আবারও মানুষকে, রাজ্যের আপামর গণতন্ত্রকে মানুষকে মনে করিয়ে দিতে চাই। এটা ছিল একটা বিষয় যেখানে পরিষ্কার একজন বিধায়ক থ্রেট করছেন যে কেউ থাকতে পারবে না, বিজেপি থাকতে পারবে না, এবং মানুষকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এই যাদের রাজনৈতিক সংস্কৃতি স্পষ্টভাবে আমাদের নামে ধামে আছে, এর মধ্যে কাউকে কুপিয়েছে, কারোর বাড়ি ঘর পুড়িয়েছে, কারোর রাবার বাগান ক্ষতিগ্রস্ত করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, আবার হত্যাও হয়েছে সব দিক থেকে, এবং কারোর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মানে জীবন জীবিকা দুটোর উপরে ক্রমাগত আক্রমণ গোটা রাজ্য জুড়ে। এখনো সিপিএম এর ক্ষমতায় না এসে, ইভেন বিরোধী দল না হয়েও এখনো তারা সেই ধরনের কাজ করে যাচ্ছে, এবং তার বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন হওয়ার জন্য, সতর্ক থাকার জন্য, এবং তাদের বিভ্রান্তিকে, তারা যে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রাজ্যকে কলুষিত করার জন্য, বদনাম করার জন্য ত্রিপুরা সরকারের যে সর্বস্পর্শী সর্বব্যাপী উদ্যোগগুলি রয়েছে, তার বিরুদ্ধে তারা একটা অন্য অবস্থা নিতে চাইছে। সেটা মানুষকে সঙ্গে নিয়েই আমরা মোকাবিলা করব। গোটা রাজ্যে এরা নীরবে তাদের যে কমরেড তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই নির্বাচন ঘোষণার আগের থেকে, ক্ষমতায় না থেকেও ক্রমাগতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ, এবং নির্বাচনের পরেও সেটা বজায় রয়েছে। ফলাফল ঘোষণার পরে, মন্ত্রিসভা গঠনের পরেও সেই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশে সিপিএম এর সেই ক্যাডার বাহিনী, কংগ্রেসের সেই যারা হারমাত বাহিনী রয়েছে, কারণ এবার কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্টের যে মিতালি এই নির্বাচনে মানুষ দেখেছে, সেই নির্বাচনের পর উভয়ে মিলে রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তাদের উপর ক্রমাগত আক্রমণ। রাজ্যের বিভিন্ন জায়গায় 300-র উপর আক্রমণের ঘটনা সারা ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ বাহিনী সংগঠিত করেছে। কোনো মহকুমা বাদ যায়নি, কোনো বিধানসভা কেন্দ্র বাদ যায়নি। এবং সেই সঙ্গে আমরা শুধুমাত্র দু একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। সবচেয়ে বেশি ঘটনা যেটা আমাদের কাছে রিপোর্ট সাংগঠনিকভাবে 58টা ঘটনা ঘটেছে খোয়াইতে, বিশালগড়, প্রতাপগড় এবং সেই সঙ্গে আগরতলা, এই সমস্ত জায়গাতেও ভয়াবহ কিছু ঘটনা ঘটেছে।
এবং সেই সমস্ত ফুটেজ আপনারা অবশ্যই দেখবেন। কাজেই সারা রাজ্যে ক্ষমতায় না এসেও যারা উন্মাদের মতন, হিংস্র হায়নার মতন শাসক দলের যারা কার্যকর্তা রয়েছেন তাদের উপর হামলে করতে পারে, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টি রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের জন্য 40 লক্ষ মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে যে কাজ করছে, তাকে ডিস্টার্ব করার কোনো চেষ্টা করলে, তাকে ব্যাঘাত করার কোনো চেষ্টা করলে মানুষ কিন্তু আপনাদের সমুচিত জবাব দেবে। এবং জনজাতিদের নিয়ে তারা যে তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অঙ্গুলি হেলন করেছেন, তাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই। কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া জনজাতিদের প্রকৃত কল্যাণ আর কেউ করতে পারে না। একলব্য স্কুল বলুন, সেই গ্রামে কিংবা পার্বত্য অঞ্চলে জলের সংযোগ বলুন, ঘর বলুন, তাদের ভাতা বলুন, সমস্ত অংশের সার্বিক পরিকাঠামো থেকে শুরু করে এদের আর্থিক, সাংস্কৃতিক এবং সামগ্রিক বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি গুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করছে। কাজেই তাদেরকে ভোট ব্যাংক হিসেবে যারা একটা দীর্ঘ সময় ব্যবহার করেছিল এবং যারা বলতো একটা সময় যে আমরা 20 থেকে গোনা শুরু করি, এবং তাদের অধ্যত্ত এত ছিল তারা মনে করতো যে সেই জনজাতিদেরকে তারা কিনে নিয়েছে এবং তার জন্য যে তুচ্ছতা ছিল তারা করতো জনজাতিদের নিয়ে, শুধুমাত্র তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, সেই বিষয়টাকে এখন ভারতীয় জনতা পার্টি করছে বলে একটা তকমা দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যার বেশাতি করে এরা মানুষকে আবার বিভ্রান্ত করতে চাইছে। কাজে এর বিরুদ্ধে জনগণকে, সার্বিক অংশের সচেতন মানুষকে সচেতন হওয়ার জন্য এবং সতর্ক থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো। আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ করবো আমাদের